রাজধানীর ব্রিক গ্যালারির নিখোঁজ কর্মকর্তার লাশ নারায়ণগঞ্জে উদ্ধার। ঘটনাস্থলে পাওয়া গেল মোবাইল ফোন। ব্যাংক থেকে ৩ লাখ টাকা তোলার পর নিখোঁজ ছিলেন তিনি। তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার পুলিশের। হত্যার প্রতিবাদে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন। হাটহাজারীতে জঙ্গি আস্তানা সন্ধানের ঘটনায় ব্যারিস্টার শাকিলা সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট। গাইবান্ধায় পেট্রোল বোমায় ৮ জন হত্যায় ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র। পহেলা বৈশাখে বিকেল ৫টার মধ্যে উন্মুক্ত স্থান খালি করে দেওয়ার নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। বাজানো যাবে না ভুভুজেরা। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অংশ নিচ্ছে ১২.৫ লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি, জানালেন শিক্ষামন্ত্রী। এবং টি-20 বিশ্ব আসরের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। দু দলের সামনেই দ্বিতীয়বার ট্রফি জেতার হাতছানি। বাংলা সময়ের সঙ্গে আছে আমি পারমিতা হিম এবং আমি সজল মিত্র রিচার্ড। নারায়ণগঞ্জের জালকুড়ি থেকে ব্রিক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাতের পর শ্বাসরোধ করে ইরফানুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে চিকিৎসক। ইরফানুলের কাছে থাকা টাকা ছিনতাইকে কেন্দ্র করেই তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। শনিবার বেলা 11:15টার দিকে ধানমন্ডির আটে ডাচ বাংলা ব্যাংক থেকে প্রায় ৩ লাখ টাকা তুলতে গিয়ে নিখোঁজ হন ইরফানুল। ওই দিন বিকেলে নারায়ণগঞ্জের জালকড়ি এলাকায় অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করে পুলিশ। গণমাধ্যমে খবর পেয়ে রোববার সকালে ইরফানের বড় ভাই নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ইরফানের লাশ শনাক্ত করেন। দেখি ৫-৬ জন লোক এখানে খাড়া, তা আমরা মনে করলাম যে হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি, সবসময় অ্যাক্সিডেন্ট তো হয়। তার বস্তাটা ফালাই একটু আগায় গেলাম, কিরে এত লোক খেয়ে এখানে যাই দেখি লাশ। এদিকে ময়না তদন্তের পর চিকিৎসক জানান ইরফানকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়। প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে যে তার মাথায় অনেকগুলো আঘাতের চিহ্ন আছে এবং তাকে যে তার শরীরে বিশেষ করে মুখে, গালে, গলার নিচে শ্বাসরোধ করলে যে চিহ্নগুলো পাওয়া যায় সেই রকম। তো প্রথমত তাকে মাথায় আঘাত করা হয়েছে এবং এরপরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এদিকে ইরফানের হত্যাকারীদের কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। প্রাথমিক তদন্তে ইরফানের কাছে থাকা ৩ লাখ টাকা ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। এখন পর্যন্ত আমরা যেটা মনে করতেছি যে সে যে এই টাকাটা তুলবে এইটা হয়তো কেউ পূর্ব থেকে জেনে থাকতে পারে এবং টাকাটা তোলার পরে এই টাকাটা নেয়ার জন্যই হয়তো তাকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত আমরা এটা ধারণা করতেছি। এদিকে রোববার বিকেলে ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে মোবাইল ফোনটি ইরফানের কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই হত্যাকাণ্ডের বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা এই মুহূর্তে চলে যাব নারায়ণগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। তার কাছ থেকে জানতে চাইবো তার কাছে সর্বশেষ কি খবরাখবর আছে এই হত্যাকাণ্ড সম্পর্কে। ওমর। আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত যেই জায়গা, এই জায়গাটির আমার পেছনে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন, এখান থেকেই ইরফানুল ইসলামের যে মৃতদেহ সেটি উদ্ধার করা হয়েছে এবং এই মৃতদেহ উদ্ধারের যেই আশপাশের জায়গা, এই আশপাশের জায়গাগুলো দেখে কিন্তু বেশ কিছু প্রশ্ন যে কোনো মানুষের মনেই উঠবে। এর কারণ হচ্ছে এই জায়গাটি যদিও বলা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে যে এই রাস্তাটি অনেকটাই নির্জন, এটি হচ্ছে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যেই লিংক রোডটি রয়েছে সেই লিংক রোড, এই লিংক রোডের বেশ কিছু জায়গায় অবশ্যই নির্জন জায়গা রয়েছে। পাশাপাশি এটিও সত্য এই রাস্তাটি কিন্তু বেশ ব্যস্ততম একটি সড়ক। পুরো নারায়ণগঞ্জের সাথে রাজধানীর যে যোগাযোগ কিংবা নারায়ণগঞ্জের সাথে দেশের বাকি অংশের যে যোগাযোগ, সেই যোগাযোগের ৮০% কিন্তু এই রাস্তাটি দিয়েই হয়ে থাকে এবং যেই জায়গাটিতে এই মৃতদেহটি পাওয়া গেছে সেই জায়গাটির একদম উল্টো দিকেই ফিরোজ ফিলিং স্টেশন নামে একটি ফিলিং স্টেশন রয়েছে এবং এই জায়গাটির থেকে নেমে গেছে একটি আপনার ঢালু জায়গার দিকে এবং সেই ঢালু জায়গাটি পড়েছে একটি ঝুটের কারখানার দিকে এবং সেই কারখানার পরেই একটি বাসাও রয়েছে এবং
তারপরেও এই কারখানাটি খোলা থাকে। আমরা এই কারখানাটির শ্রমিকদের সাথে কথা বলেছি। এই কারখানাটি খোলা থাকে আপনার প্রতিদিন 5টা পর্যন্ত। এবং গতকাল যখন এই ঘটনাটি ঘটেছে অর্থাৎ মৃতদেহটি পাওয়া গেছে তখন বেলা 4:30, অর্থাৎ এই এলাকায় আমরা এই দুপুর থেকে এখানে আছি, এখানে মোটামুটি জনসমাগম থাকারই কথা। এর মধ্যেও কিভাবে একজন মানুষের মৃতদেহ এখানে ফেলে যাওয়া হলো, এই প্রশ্নটি এখন তদন্তকারী কর্মকর্তা সহ স্থানীয় যারা সাংবাদিক আছেন সবার সামনেই এই প্রশ্নটি বড় আকারে দেখা দিয়েছে। পারমিতা, এর পাশাপাশি আপনাকে যেটি জানিয়ে দেই যে পুলিশের পক্ষ থেকে এরই মধ্যে গণমাধ্যমের কর্মীদেরকে যেটি জানানো হয়েছে যে তারা মনে করেন না যে এই হত্যাকাণ্ডের ঘটনাটি নারায়ণগঞ্জ জেলার ভেতরে হয়েছে। তারা বলছেন যে রাজধানীতেই এই ঘটনাটি ঘটেছে এবং তারপর মূলত এই লাশটিকে ডাম্প করার জন্য বা গুম করার জন্য এই জায়গাটি বেছে নেওয়া হয়েছে। এরই মধ্যে আপনারা জেনেছেন যে এই মৃতদেহটির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তকারী চিকিৎসক আমাদেরকে জানিয়েছেন যে মৃতদেহের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং শ্বাসরোধ করে হত্যা করা হলে যেই ধরনের জখম মৃত ব্যক্তির গলায় পাওয়া যায় সেই ধরনের চিহ্ন এবং আলামতও ইরফানুল ইসলামের দেহে পাওয়া গেছে। সব মিলিয়ে পরিবারের কেউ আসলে গণমাধ্যমের সাথে কথা বলেননি। মূলত তিনি যেই সংস্থায় কাজ করতেন সেই দ্রিকের কর্মকর্তা এবং পুলিশ দুপক্ষেরই ধারণা যে ইরফানুল ইসলাম তিনি যে তার অফিসের কাজে বেরিয়েছিলেন, তিনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন হিসাব রক্ষণ শাখায়, তিনি মূলত ব্যাংকের কাজে গিয়েছিলেন এবং তিনি যখন অপহৃত হন তখন তার কাছে 3 লাখ টাকা ছিল এবং সেই 3 লাখ টাকাকে কেড়ে নেওয়ার থেকেই এই ঘটনাটি ঘটতে পারে। তবে পুলিশ আরেকটি কথা যেটি বলছে, যেহেতু ইরফানুল ইসলাম ব্যাংকে গিয়েছিলেন এবং টাকা তোলার পরই তিনি অপহরণের শিকার হয়েছেন, পুলিশ একটি ধারণার কথা বলছে বা একটি শঙ্কার কথা বলছে যে ইরফানুল ইসলাম যে ব্যাংকে টাকা তুলতে যাচ্ছেন এরকম তথ্য কারো কাছে থাকলেও থাকতে পারে। এর পাশাপাশি তারা এটিও বলছেন যে অনেক সময় দেখা যায় যে এই ধরনের সংঘবদ্ধ চক্ররা বিভিন্ন ব্যাংকের শাখায়ও ঘাপটি মেরে থাকে। এই ছিল এখন পর্যন্ত আমার হাতে সবশেষ। রাজধানীর দ্রিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ যেখানে পাওয়া গেছে নারায়ণগঞ্জের জালকড়ি এলাকায়, সেখান থেকে সেই ঘটনাস্থল থেকে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ওমর ফারুক এবং তিনি বলছিলেন যে এ পর্যন্ত তদন্তে যে বিস্তারিত বেরিয়ে এসেছে তারই সর্বশেষ অবস্থা। যাত্রাবাড়ী থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী 5 এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। সকালে নিম্ন আদালতে সময় সংবাদকে একথা জানান তিনি। বেগম খালেদা জিয়া, আমরা আশা করতেছি যে যেহেতু ওনার বিরুদ্ধে একটা প্রসেস ইস্যু হয়েছে এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং আপনারা লক্ষ্য করছেন যে যখনই তিনি কোর্টে আসেন কোর্টকে খুব সম্মান করেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেই আমরা আশা করতেছি 5 তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা আছে। কোর্টে আসা তিনি জামিন নেবেন, এইটুকু আমরা বলতে পারি। কারচুপির অভিযোগ তুলে প্রথম ও দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ দাবি জানান। একই সঙ্গে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে নির্বাচন কমিশনের পদত্যাগও দাবি করেন তিনি। এই ইসি গোটা নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে ক্ষমতাসীনদের বিজয়ী করতেই পূর্বেই মহাপরিকল্পনা করে রেখেছিল। সেই মহাপরিকল্পনা অনুযায়ী কমিশন এখন সবকিছু বাস্তবায়ন করছে। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভোট ডাকাতির নির্বাচনের বাতিলের দাবি জানিয়ে আবারও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করছি। ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালে বিএনপি আবারও ভুল করবে বলে মন্তব্য করেছে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। দুপুরে মাদারীপুর শহরের লেকের পাড়ে ইনস্টিটিউট হেলথ টেকনোলজির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। গরম করছেন, কর্মীদেরকে তাড়া করছেন, একবার ভুল করছে আর ভুল করবো না। আজকে দেখলাম উনি লিখেছেন, কোন পত্রিকায় দেখলাম ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে করবে না, করবেন না কেন? খেলা তো মাঠে হয়, খেলা তো হার জিত আছে, কেউ জিতবে কেউ হারবে, রাগ করার কি আছে? খেলার মাঠ থেকে ধরে যাবেন না বেগম জিয়া, আবার ভুল করবেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর রিভিউ শুনানির জন্য 1 সপ্তাহ সময় মঞ্জুর করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। নিজামীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত সমস্যার কারণে রিভিউ শুনানি পেছানোর জন্য 6 সপ্তাহ আবেদন করলে আপিল বিভাগ 1 সপ্তাহ সময় মঞ্জুর করেন। মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার জন্য 29 মার্চ আবেদন করেন নিজামী। রিভিউ দ্রুত শুনানির জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করলে 30 মার্চ চেম্বার বিচারপতি মির্জা হুসেইন হায়দার বিষয়টি 3রা এপ্রিল আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট চলছে। আগামী 7 এপ্রিলের মধ্যে তনু হত্যাকারীদের গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে বলে জানিয়েছে কয়েকটি ছাত্র সংগঠনের নেতারা। রাজধানীতে গণজাগরণ মঞ্চ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও অবিলম্বে তনু হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের সংবাদ সম্মেলনে অবিলম্বে তনু হত্যার বিচার দাবি করে কর্মসূচি ঘোষণা করা হয়। যদি আগামী 7 তারিখের মধ্যে তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হয় এবং ইতিমধ্যে যে ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে সেগুলোকেও বিচারের আওতায় আনা না হয়, আমরা আগামী 7 তারিখ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করব। গত বুধবার ঘোষণা করা কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করে শিক্ষার্থীরা। তনুর হত্যাকারীরা গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা। ধর্মঘটে আমরা আসলে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছি। ঘরে বসে না থেকে রাস্তায় নামা উচিত, রাজপথে নামা উচিত, মাঠে নেমে জনগণের ভিতরে এই দাবিটি ছড়িয়ে দেওয়া উচিত। শুধু ক্লাস বর্জনই নয়, ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকেও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়। এদিকে 4 দফা দাবি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি পালন করে গণজাগরণ মঞ্চ। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। এদিকে 6 দিনের বেশি সময় পার হলেও এখনো খোঁজ মেলেনি নিহত সোহাগী জাহান তনুর ভাইয়ের বন্ধু মিজানুর রহমান সোহাগের। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সোহাগকে তুলে নিয়ে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করছে পুলিশ। এদিকে তনু হত্যার বিচারের দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন নিখোঁজ মিজানুর রহমান সোহাগের স্বজনরা। তাদের দাবি, গত 27 মার্চ রাত 1টার দিকে কুমিল্লা বুড়িচং উপজেলার নারায়ণপুর গ্রামের বাড়ি থেকে একটি গাড়িতে করে সোহাগকে নিয়ে যাওয়া হয়। এ সময় তারা নিজেদেরকে গোয়েন্দা পুলিশের সদস্য বলে পরিচয় দেন। 27 তারিখ রবিবার রাতে 1টার দিকে প্রশাসনের লোক আসার পরে আমার ভাইকে ওরা নিয়ে যায়। আমাদের মোবাইলগুলি ওরা জব্দ করে ফেলে। আমরা যখন জিজ্ঞেস করছি যে কেন, ওরা কিছু বলে না, বরঞ্চ আমাদেরকে আরো ধমক দিছে, যে বলছে বেশি কথা বললে আমাদেরকে নিয়ে যাবে, আমাদের সবাইকে নিয়ে যাবে বলছে। মাকে অনেক রাগারাগি করছে, বলছে যে বেশি কথা বললে আপনার ছেলেকে কেস দিয়ে নিয়ে যাব, আর যদি এভাবে আপনারা নর্মালি কাউকে না শোনান তাহলে আমরা আপনার ছেলেকে কালকে 10টার মধ্যে দিয়ে যাব। আমার ছেলে যদি অপরাধী হয়ে যায় এটা আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি প্রধানমন্ত্রীর কাছেও বিচার চাই। তবে সোহাগকে আটকের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানালেন জেলার পুলিশ সুপার। তার বাবা এবং বোন এসেছিল। তো আমাদের আসলে আমাদের একটা জিডি হয়েছে গত 30 তারিখে বুড়িচং থানায়। তো এটাই আমাদের কোনো ইউনিট তাকে আমরা ধরি নাই এবং এ বিষয়ে আমাদের কোনো কিছু জানা নেই। এদিকে তনু হত্যার বিচার দাবিতে সিলেটে ধর্মঘট পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা অবিলম্বে তনু হত্যার রহস্য উদ্ঘাটন করে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। প্রগতিশীল ছাত্রজোটের আহ্বানে আমরা সারা ক্যাম্পাসে আজকে ধর্মঘট পালন করছি। ধারাবাহিকভাবে কিছু আন্দোলন সংগ্রাম করব। একটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি আমরা পালন করব, আর পাশাপাশি আমরা আমাদের যে জোটগত অবস্থান সেখানে আমরা বসে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব। দুপুরে চট্টগ্রামের চেরাগি পাহাড় থেকে একটি মিছিল বের করে ছাত্র ইউনিয়ন ও ধর্ষণ বিরোধী তারুণ্য মঞ্চ। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে একাত্মতা প্রকাশ করে নগরীর বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। এছাড়া রাজশাহী, যশোর ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে বিভিন্ন সংগঠন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলা সময় আরো থাকছে। দিনাজপুরের লিচু বাগানগুলোতে গাছে গাছে এখন মুকুলের সমারোহ। রাজনৈতিক অস্থিরতায় গত বছর মুনাফা না হলেও এবার লাভের আশা বাগান মালিকদের। পহেলা বৈশাখে রাজধানী সহ সারা দেশে বিকেল 5টার পর উন্মুক্ত স্থানে কোনো প্রকার অনুষ্ঠান কিংবা গণজমায়েত করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৈশাখের অনুষ্ঠানে ভুবুজেলাও নিষিদ্ধ করা হয়েছে। দুপুরে আইন শৃঙ্খলা সংক্রান্ত এক সভা শেষে মন্ত্রণালয়ে ব্রিফ করেন তিনি। সন্ধে 6টার মধ্যে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক খালি করে দেওয়া হবে বলেও জানান তিনি। সার্বজনীন উৎসব হিসেবে পয়লা বৈশাখে প্রতি বছর রাজধানীবাসীর সবচেয়ে প্রিয় স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমনা পার্ক ও এর আশেপাশের এলাকা ঘিরে সব শ্রেণী পেশা ও নানা বয়সী নারী পুরুষের ভিড় থাকে লক্ষণীয়। তবে এত উৎসাহ উদ্দীপনার মধ্যেও গত বছর পয়লা বৈশাখের শেষ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটে যৌন হয়রানির শিকার হন কয়েকজন নারী। ফলে এবার পয়লা বৈশাখে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। টিএসসি, রমনা পার্ক ও কূটনৈতিক এলাকা সহ বর্ষবরণের এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রমনা পার্ক সোহরাওয়ার্দী উদ্যানে সিসিটিভির আওতায় থাকবে এবং এই সমস্ত জায়গায় পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা বাহিনী থাকবে, ওয়াচ টাওয়ার থাকবে। ভুবুজেলা এই বিকট আওয়াজের বাঁশি এটা নিষিদ্ধ হবে। আগুন ধরার সহায়ক কোনো কিছু নিয়ে এই সমস্ত পাবলিক প্লেসে কেউ যেতে পারবে না। পয়লা বৈশাখে বিকাল 5টার পর রাজধানী সহ সারা দেশে উন্মুক্ত স্থানে বর্ষবরণের সব অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সন্ধ্যা 6টার মধ্যে টিএসসি, রমনা পার্ক সহ উন্মুক্ত স্থান থেকে জনগণকে সরিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 5টার মধ্যে অনুষ্ঠান যেটা পাবলিক প্লেসে করে থাকেন সেগুলি শেষ করতে হবে। তো 6টার মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যান এবং আমাদের রমনা পার্ক এবং অন্যান্য যেখানে মানুষ ভিড় করেন উৎসবের জন্য সেই সমস্ত জায়গা খালি করার ব্যবস্থা আমরা নেব। সারা দেশে নির্বিঘ্নে বর্ষবরণ উদযাপনে সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হলো এ পরীক্ষা। 2352টি কেন্দ্রে অংশ নিচ্ছে 12.25 লাখ শিক্ষার্থী। এবার শুরুতেই নেওয়া হয় এমসিকিউ অংশ। এদিকে প্রশ্নপত্র ফাঁস কিংবা নকল রোধে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। আমাদের ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত চলে বাংলা প্রথম পত্র পরীক্ষা। বোর্ডে 225টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট 87,463 জন শিক্ষার্থী অংশ নেয়। এ সময় বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে প্রশ্নপত্র ফাঁস সহ যে কোনো ধরনের অনিয়ম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। নৈতিকটা আগে দিছে, তো একটা প্লাস পয়েন্ট, সেটা আমরা আগে ভালো মতো নৈতিকটা অ্যান্সার করতে পেরেছি আর পড়াশোনা অনেক ভালো হয়েছে। ট্রেজারি থেকে এই প্রশ্নপত্রগুলি দেওয়া হয় এবং সেখানে ট্রেজারি থেকে যখন প্রশ্ন নেওয়া হয় আমরা টাইম ফিক্স করে দিয়েছি যে নির্দিষ্ট টাইমের আগে কেউ নিতে পারবে না এবং নির্দিষ্ট টাইমের পরেও কেউ নেবে না, নির্দিষ্ট টাইমে প্রশ্ন নিয়ে যাবে। সিলেটে সকাল থেকে চলছে ঝুম বৃষ্টি। এর মধ্যে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে জড়ো হন শিক্ষার্থীরা। আর সন্তানের সাথে অভিভাবকরাও কেন্দ্রগুলোর সামনে অপেক্ষা করেন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। এদিকে প্রশ্নপত্র ফাঁস রোধে সাইবার অপরাধ দমন সেল গঠন করেছে সিলেট বোর্ড। আমরা অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে থাকি, এর আগে অনেকের প্রশ্ন পেয়ে যায়, তারা খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসে, কিন্তু আমরা অনেকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসি কিন্তু আমরা তা করতে পারি না, কারণ তার আগে তারা প্রশ্ন পেয়ে যায়। এটা যেন আর না হয়। প্রথম দিনের পরীক্ষায় অনেক শিক্ষার্থী একটু আগে ভাগে কেন্দ্রে প্রবেশ করেন বরিশালে। এখানকার আবহাওয়া তুলনামূলকভাবে ভালো হওয়ায় নির্বিঘ্নে পরীক্ষা দিতে আসেন তারা। প্রশ্নপত্র নিয়েও সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা। জীবনের লক্ষ্য নিয়ে এই পরীক্ষাটা দিচ্ছি, যাতে আমরা ভালো ফল করতে পারি এই আশা নিয়েই আমরা এই পরীক্ষাটা দিচ্ছি। রাজশাহীতে পরীক্ষা চলাকালীন সময়ে অভিভাবকদের অপেক্ষা করতে দেখা যায় কেন্দ্রগুলোর বাইরে। এছাড়া এ বোর্ডে মোট শিক্ষার্থীর সংখ্যা 1,17,568 জন। এর মধ্যে রয়েছে 64,800 জন ছাত্র এবং 52,768 জন ছাত্রী। পরীক্ষা খুব ভালো হয়েছে, কোশ্চেন খুব ইজি হয়েছে। সৃজনশীল প্রশ্ন এবং এমসিকিউ দুটোই খুব ভালো হয়েছে এবং পরীক্ষাও আমাদের খুব ভালো হয়েছে। এছাড়া দিনাজপুর, যশোর ও কুমিল্লা বোর্ডের অধীনে প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইসমাত জাহান, সময় সংবাদ। এদিকে এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান তিনি। আগে সবচেয়ে বড় আশঙ্কা ছিল প্রশ্ন ফাঁস হওয়ার জায়গা, এটা ছিল ছাপাখানা, বিজি প্রেস। সেখানে আমরা নিশ্চিদ্র ব্যবস্থা নিয়েছি, কোনো সুযোগই নাই কারোর পক্ষে আনতে করবার। আমরা নিরাপদে প্রশ্ন পৌঁছাতে পারতেছি। আর যারা প্রশ্ন ফাঁস করে তাদের বিরুদ্ধে মানে খুবই তীব্রভাবে নজরদারি করা হচ্ছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন জনের পিছনে লেগে আছে, তারা কিছু করতে পারে না।
গাইবান্ধায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে 8 জনকে পুড়িয়ে হত্যা মামলায় 77 জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। বিকেলে মামলা তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক হাবিবুর রহমান আদালতে এই চার্জশিট দাখিল করেন। এতে জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবু সহ স্থানীয় নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়। 2015 সালে 6 ফেব্রুয়ারি রাতে গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে ঢাকা যাওয়ার সময় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে নারী ও শিশু সহ 8 জনের মৃত্যু হয়। যেহেতু মামলাটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে আইও সাহেব চার্জশিটটা দাখিল করেছে, এই জন্য হয়তো একটু সময় লাগছে। এখন এই চার্জশিটের পর মামলাটা আদালতে যাবে। আদালত এখন পরবর্তী তারিখ নির্ধারণ করবে আসামিদের উপস্থিতির জন্য। চট্টগ্রামের হাটহাজারীতে জঙ্গি আস্তানা পাওয়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনের দায়েরকৃত মামলায় ব্যারিস্টার শাকিলা ফারজানা সহ জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের 33 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে র্যাব। রোববার সকালে মামলা তদন্ত কর্মকর্তা র্যাবের এএসপি রুহুল আমিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট জমা দেন। মামলার দায়েরের পর থেকে র্যাব এ মামলা তদন্ত করছে। তদন্ত শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর 3 আইনজীবী সহ 33 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয়েছে। মামলাটিতে সাক্ষী হিসেবে রাখা হয়েছে 83 জনকে। এর আগে গত 20 মার্চ বাঁশখালীতে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার ঘটনায় সন্ত্রাস দমন আইনের অপর মামলায় 28 জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছিল র্যাব। বাংলা সময় আরো থাকছে। বগুড়ায় সনাতন ধর্মের অনুষ্ঠানে বখাটেদের হামলায় 1 জন নিহত হওয়ার ঘটনায় 15 জনকে আসামি করে মামলা, এলাকাবাসীর বিক্ষোভ। চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেলকে হত্যার জন্যই সহপাঠী সোহান পরিকল্পিতভাবে হামলা চালিয়েছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ। প্রথম দফায় ছুরিকাঘাতে আহত সোহেলকে হাসপাতালে নেয়ার পথে আবারও হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। গ্রেপ্তারকৃত 5 জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশ চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্তত 16 জনকে আজীবন বহিষ্কার করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আরো জানাচ্ছেন কমল দে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তারকৃত 5 জনকে নিজেদের হেফাজতে রেখে টানা 3 দিন জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এই জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে হত্যাকাণ্ডের পুরো রহস্য। সোহেলকে হত্যার জন্য চালানো হয়েছিল এই হামলা। কারণ প্রথম দফার হামলা সোহেল আহত হলো তা মারাত্মক ছিল না, কিন্তু পরিকল্পনা অনুযায়ী তার মৃত্যু নিশ্চিত করতে হাসপাতালে নেওয়ার পথে সিএনজি অটোরিকশায় দ্বিতীয় দফা হামলা চালায় সোহান ও তার অনুসারীরা। সোহেলের বন্ধু বান্ধবরা কিন্তু তাকে দ্রুত চিটাং মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য একটি সিএনজি করে রেডি করে। সোহান এই সংবাদ পেয়ে তার দ্রুত নিচে গিয়ে আবার সোহেলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করে। প্রাণনাশের আশঙ্কায় সোহেলের পক্ষ থেকে আগেই থানায় জিডি করা হয়েছিল। সোহেলের বন্ধু বান্ধবদেরকে কিন্তু হুমকি দেয় যে তোরা এই অনুষ্ঠানটা করবি না, যদি এই অনুষ্ঠান করস তাহলে তোদের খবর আছে, এরকম একটা হুমকি দেয় তারা কিন্তু এই বিষয়ে জিডিও করে আমাদের চকবাজার থানায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অন্তদ্বন্দ্বে একাধিক প্রাণহানির ঘটনা ঘটল বেসরকারি কোনো বিশ্ববিদ্যালয়ে, এটি প্রথম। তাই সিসিটিভি ক্যামেরা শনাক্ত হওয়া হামলাকারীদের সবাইকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদের যে প্রক্টোরিয়াল বডি তাদের উপর ভার ন্যস্ত করা হয়েছে এই সম্পর্কে রিপোর্টটি দেওয়ার জন্য। রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে যে কঠোর শাস্তি, চিরতরে বহিষ্কার, সেই অনুযায়ী আমাকে শাস্তিটা দিতে হবে। উল্লেখ্য, বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি করার বিরোধকে কেন্দ্র করে গত 29 মার্চ দুপুরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের এক গ্রুপের হামলায় নিহত হয় সোহেল নামে অপর এক ছাত্রলীগ নেতা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে বখাটেদের হামলায় 1 জন নিহত হওয়ার ঘটনায় 15 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে জড়িত সন্দেহে রনি ও রাজীব নামে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। পরে জেলা প্রশাসক বরাবর এলাকার নিরাপত্তা রক্ষায় স্মারকলিপি জমা দেয় তারা। এর আগে গত রাত 8:30টার দিকে শাহজাহানপুর উপজেলার গন্ডগ্রামে সনাতন ধর্মীয়দের হরিবাসর অনুষ্ঠানে মেয়েদের উত্ত্যক্ত করার অভিযোগ করে এলাকাবাসী। তারা জানায় এই ঘটনায় প্রতিবাদ জানানোয় নিহত মদকের ওপর হামলা চালায় বখাটেরা। এ সময় ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম হয় মদক। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত 11টার দিকে তার মৃত্যু হয়। আমরা এই ঘটনার সাথে জড়িত
সরাসরি জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে এবং বাকি আরো যে 2 জন আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং খুব অচিরেই আমরা তাদেরকে গ্রেপ্তার করতে পারবো। নাটোরে বাল্যবিয়ের অভিযোগে আটক বরকে 15 দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি মেয়ের বাবাকে 1000 টাকা জরিমানা করা হয়েছে। পুলিশ জানায় সদর উপজেলার রাজাপুর এলাকার আব্দুর রশিদের 17 বছর বয়সী মেয়ে মাহমুদা সুলতানার সঙ্গে লেঙ্গুরিয়ার উপজেলার সিরাজুল ইসলামের বিয়ের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বর সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে 15 দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পনেরো দিন পার হলেও এখনো সুন্দরবনের শ্যালা নদীতে 1235 টন কয়লা নিয়ে ডুবে যাওয়া এমভি সি হর্স 1 নামে কার্গো জাহাজটি উদ্ধারে কাজ শুরু হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা। এমনকি কবে নাগাদ উদ্ধার কাজ শুরু হবে সে বিষয়ে নিশ্চিত করতে পারেনি বিআইডব্লিউটিএ ও বন বিভাগ। তবে জরিপ কাজ শেষ হলেই ডুবে যাওয়া কার্গো জাহাজ উদ্ধারে তৎপরতা শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগের কর্মকর্তারা। এদিকে সহায়তা না করলেও জাহাজটি নিলামে বিক্রি করার কথা জানিয়ে মালিক পক্ষকে চিঠি দিয়েছে বিআইডব্লিউটিএ। গত 19 মার্চ সুন্দরবনের শ্যালা নদীতে 1235 টন কয়লা নিয়ে ডুবে যায় কার্গো জাহাজ এমভি সি হর্স 1। ঘটনা তদন্তে আলাদা 3টি কমিটি গঠন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। মালিকপক্ষ 3টা সার্ভেশন গ্রুপ পাঠিয়েছেন, তারা উদ্ধারকর্মী 3টা ডুবুরি দল দেখে গেছেন এবং তারা অতি সত্বর যে কোনো একটাকে বেছে নিয়ে উদ্ধার কাজ শুরু করবেন এমনটি আমাদের জানিয়েছেন। আর তাছাড়া বিআইডব্লিউটি থেকেও মালিকপক্ষের চিঠি লেখা হয়েছে অতি সত্বর আপনারা উঠানোর উদ্যোগ নিন, আর নতুবা তারা এটা নিলামে বিক্রি করে দেওয়ার উদ্যোগ নেবেন। রাজশাহীতে সেচ বাবদ মিনি পাম্প মালিকরা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। এমন অভিযোগের সত্যতাও মিলেছে পাম্প মালিকদের কথায়। কৃষকদের দাবি, ফসলের উৎপাদন খরচ বাড়লেও সে অনুযায়ী দাম পাচ্ছেন না তারা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের প্রায় 2000 ডিপ টিউবওয়েল ছাড়াও কৃষকদের সেচ সুবিধার জন্য রাজশাহী অঞ্চলে ব্যক্তি উদ্যোগে আরো 800 মিনি পাম্প বসানো হয়েছে। এখান থেকে সেচের পানি পাওয়ায় সারা বছরই কোনো না কোনো ফসলের আবাদ করছে কৃষকেরা। অভিযোগ উঠেছে, চলতি মৌসুমে সেচ খরচ বাবদ কৃষকদের কাছ থেকে মিনি পাম্প মালিকেরা অতিরিক্ত টাকা আদায় করছেন। যেসব আবাদি জমির পাশে বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নেই তাদেরকে সেচের জন্য নির্ভর করতে হচ্ছে মিনি পাম্পের উপর। এতে উৎপাদন খরচ বাড়ায় আশানুরূপ লাভের দেখা পাচ্ছেন না কৃষকেরা। 120 টাকা ঘন্টা নিচ্ছে, 3 দিন পর পর পানি লাগছে। তাহলে 1 বিঘা মাটি আবাদ করে কত টাকা লাভ করবো আমরা? তারা কৃষকদের এখন পুরো জিম্মি করে সেচ চার্জ নিচ্ছে আর কি। অতিরিক্ত সেচ খরচ নেয়ার কথা স্বীকার করলেও বিভিন্ন অজুহাত দেখালেন মিনি পাম্প মালিকরা। সবাই নিছে, ওই জন্য আমনি। আমার উপরে মোটর মাত্র 15 বিঘা আবাদ করি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সরকার রিবেট দিচ্ছে, এই রিবেটটা তৃণমূল পর্যায়ে কৃষকরা কিভাবে পাচ্ছে এটা আমরা অভিযোগ পেলে আমরা সেটা খতিয়ে দেখি। আর বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ নতুন পাইপলাইন বসিয়ে কৃষকদের সেচ সুবিধার আওতায় আনার কথা জানালেন। যেখানে আপনার কমান্ড এরিয়া কম, লোকজন পানির সুবিধা নিতে পারছে না, সেখানে আমরা পাইপলাইন এক্সটেনশন করে তাদেরকে সেই জমিগুলো ইরিগেশনের আওতায় আনার চেষ্টা করছি। বরেন্দ্রের প্রায় অর্ধশত নষ্ট ডিপ টিউবওয়েল মেরামত করে দ্রুত চালু করা হবে বলেও জানান এই কর্মকর্তা। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। সংসদে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ হওয়ায় শিগগিরই শুরু হবে এর কার্যক্রম। এতে পর্যটন শহর কক্সবাজারকে পরিকল্পিতভাবে সাজাতে তৈরি হবে মহাপরিকল্পনা। সংশ্লিষ্টদের আশা, দীর্ঘদিন পর শৃঙ্খলা আসবে এখানকার অপরিকল্পিত নির্মাণ যজ্ঞে। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে এক্স রিপোর্ট। গেল 4 দশকে যে যেভাবে পেরেছে নানা স্থাপনা গড়ে তুলেছে কক্সবাজারে। বলা যেতে পারে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে পর্যটন শহর। ফলে দিনে দিনে শহরটি বেড়ে উঠেছে ভবনের জঞ্জালে। গত 25 ফেব্রুয়ারি সংসদে পাশ হয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ বিল। সংশ্লিষ্টদের আশা, নতুন এই সংস্থা শৃঙ্খলা ফেরাবে এখানকার স্থাপনা নির্মাণে। দেশের পর্যটন শিল্পকে একটা মাত্রায় নিয়ে যাওয়ার কথা বলছে। এই প্রথম কোন সরকার এটা উপলব্ধি করতে পারছে যে কক্সবাজারের উন্নয়ন অর্থ হচ্ছে সারা দেশের উন্নয়ন। যে
যেই স্থাপনাগুলো আছে এগুলোকে যদি তারা যদি কার্যকরী ভূমিকা রেখে যদি ঢেলে সাজানো যায় তাহলে মনে হয় পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে আরো সৌন্দর্য ভূমিকা পালন করবে। জীর্ণশীর্ণ দালানগুলা অবশ্যই ভেঙে ফেলতে হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে বিল্ডিংগুলা তৈরি করতে হবে। এই আইনের মাধ্যমে কক্সবাজার একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহরে গড়ে উঠবে বলে আশা করেন হোটেল মালিক সমিতির এই নেতা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের ছোঁয়ায় কক্সবাজার দেশি এবং বিদেশি পর্যটকদের কাছে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে উঠবে। এদিকে পৌর মেয়র জানালেন মহাপরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে একটি বিশ্বের নন্দিত শহরে পরিণত করা হবে। পর্যটক নগরীতে পরিণত করার জন্য একটা মাস্টার প্ল্যান অলরেডি এখনো কমপ্লিট হয়ে গেছে। মাস্টার প্ল্যান মোতাবেক আমরা কাজ করব এবং এই শহরকে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো একটা উন্নত শহরে পরিণত করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। একজন চেয়ারম্যানের নেতৃত্বে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মোট সদস্য হবে 15 জন। সার্বিক উন্নয়ন তদারকি, সমীক্ষা ও জরিপ ছাড়াও একটি মহাপরিকল্পনা প্রণয়ন করবে এই সংস্থা। সময় সংবাদ, কক্সবাজার। দিনাজপুরের লিচু বাগানগুলোতে এখন গাছে গাছে মুকুলের সমারোহ। বাম্পার ফলনের স্বপ্ন দেখালেও গত বছর মূল্য না পাওয়ায় বাগান মালিকদের রয়েছে উদ্বেগ আর উৎকণ্ঠা। এ সময় কীটনাশক প্রয়োগ না করে মাঝে মধ্যে সেচ দেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। গোলাম নবী দুলালের তথ্য, মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের লিচু বাগানগুলো মাদ্রাজি, চায়না, বোম্বাই, কাঁঠালি আর দেশি জাতের লিচুর মুকুলে ছেয়ে গেছে। লিচু গাছে প্রচুর মুকুল আসলেও কাল বৈশাখীতে ঝরে পড়ার আশঙ্কা রয়েছে। গাছ থেকে লিচুর মুকুল ঝরে পড়া রক্ষা করতে দিনরাত বাগানে সেচ দিচ্ছেন বাগান মালিকরা, আর পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কীটনাশক স্প্রে করছেন। প্রতি বছর আগাম বাগান কিনে বেশ লাভবান হন বাগানীরা। গত বছর রাজনৈতিক পরিস্থিতির কারণে ক্রেতার অভাবে অনেকে বাগানের ফল বিক্রি করতে পারেননি, তবে এবার লাভের আশা করছেন। আগামী থেকে এবার লিচুর মূল খুবই সুন্দর। গতবারে আশানুরূপ দাম পাওয়া যায়নি, তবে আশা করতেছি এবার যে এরকম মুকুল আসছে বেশ যদি আশানুরূপ দাম পাওয়া যায় চাষিরা বেশ উপকৃত হবে। বাগানগুলোতে মাঝে মধ্যে সেচ দেওয়ার পাশাপাশি ওষুধ মিশিয়ে স্প্রে করার পরামর্শ দিলেন জেলার কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তা। লিচু ঝরা বন্ধের জন্য প্রতি লিটার পানিতে প্লানোফিক্স 0.5 ml অথবা ন্যাপথাল অ্যাসিটিক অ্যাসিড যদি 20 ppm বা প্রতি লিটার পানিতে 20 মিলিলিটার হারে স্প্রে করা যায় তাহলে লিচুর ঝরে পড়াটা বন্ধ হতে পারে। দিনাজপুরে 4100 হেক্টর জমিতে লিচুর উৎপাদন আশা করা হচ্ছে 25,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। দর্শক, কিছুক্ষণের মধ্যেই দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের লাশ দৃক গ্যালারিতে নেওয়া হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। আমরা সর্বশেষ পরিস্থিতি জানতে চলে যাব তার কাছে। জুনায়েদ, আপনার কাছে কি খবর আছে? দৃক গ্যালারির পরিবেশ কেমন দেখছেন? দৃক গ্যালারির কর্মকর্তা ইরফানুল ইসলামের যে লাশ গতকালকে নারায়ণগঞ্জের ঝালকুড়িতে পাওয়া গেছে, সেই লাশ কিন্তু ইতোমধ্যে তারা রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই এই দৃক গ্যালারি যেই এই ধানমন্ডি 27 অবস্থিত সেখানে এসে লাশটি পৌঁছাবে। এখানে তার স্বজনরা, সহকর্মী যারা রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে আসলে কখন আসবে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য তারা অপেক্ষা করছেন। প্রায়ত আপনি দেখতে পাচ্ছেন যে আসলে প্রায় আমরা যতটুকু জানতে পেরেছি দীর্ঘ 20 বছরেরও বেশি সময় কিন্তু ইরফানুল ইসলাম এই দৃক গ্যালারিতে কাজ করেছেন। তিনি এখানে কর্মরত ছিলেন, তাই তার এই অকাল মৃত্যুতে কিন্তু সবাই শোক প্রকাশ করছেন যে হঠাৎ করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা কিন্তু সবাই শোকাবহ পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। এখানে আসলে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা শিল্পী সমাজের লোকজন রয়েছেন সবাই কিন্তু অপেক্ষা করছেন যে তার সহকর্মী আসার পরে তারা একটু শেষ শ্রদ্ধা জানাবেন, এবং তাকে শেষ শ্রদ্ধা জানানোর পরে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি বনানী তার যে ছোট ভাই রয়েছে, ছোট ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হবে, সেখানেও স্বজনরা শ্রদ্ধা জানাবেন এবং জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে সেখানেই তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত এসে এই দৃক গ্যালারিতে কিন্তু মরদেহ পৌঁছায়নি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই পৌঁছালে হয়তো আমরা আপনাদেরকে জানিয়ে দিব। পারমিতা, আরেকটি বিষয় আসলে বলে রাখি, হয়তো আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে গতকাল ইরফানুল ইসলাম দুপুর 12টা নাগাদ, অর্থাৎ শনিবার দুপুর 12টা নাগাদ তিনি আসলে নিখোঁজ হন। তার পরিবারের সূত্র থেকে যতটা আমরা জানতে পেরেছি সেটা
সেটা হচ্ছে তিনি আসলে ডাচ বাংলা ব্যাংকের থেকে যে টাকা উত্তোলনের জন্য বাসা থেকে বের হয়েছিলেন, তারপর থেকে কিন্তু নিখোঁজ রয়েছেন। এরপরে হচ্ছে গতকাল বিকেলে অর্থাৎ শনিবার বিকেলে নারায়ণগঞ্জের ঝালকুড়ি এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ, এবং সেই লাশটি আসলে পরে শনাক্ত করা হয় যে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করে নিশ্চিত করা হয় এটি ইরফানুল ইসলামের লাশ। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে বা কিভাবে তাকে হত্যা করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু আমরা বিষয়টা জানতে পারিনি। পরিবারের পক্ষ থেকেও আসলে সুনির্দিষ্ট করে কোনো অভিযোগ করা হয়নি যে আসলে কোনো উদ্দেশ্যমূলকভাবেই তাকে হত্যা করা হয়েছে নাকি শুধু টাকা ছিনতাই বা অন্য কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত স্পষ্ট কোনো জবাব কিন্তু স্পষ্ট কোনো কারণ এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা আসলে চেষ্টা করছি পরিবারের সদস্যদের সাথে কথা বলা, তার সহকর্মীদের সাথে কথা বলার জন্য। সবাই আসলে যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে সবাই আসলে শোকাহত, সবাই বলছেন যে এই এমন অকাল মৃত্যু ইরফানুল ইসলামের যে কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না। কিভাবে আসলে তাকে ঢাকা থেকে ঝালকুড়ি নেওয়া হলো, কেউই বা কেন আসলে জানতে পারলো না। সবকিছু মিলিয়ে সবার মধ্যে এক ধরনের সন্দেহ কাজ করছে যে আসলে কি হয়েছিল ঘটনা। তবে তারা আশা করছেন যে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে। তো সবকিছু মিলিয়ে দৃক গ্যালারির সামনে থেকে এই ছিল আমার হাতে সবশেষ। পারমিতা, শোকাবহ পরিবেশ দৃক গ্যালারিতে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ইরফানুল ইসলামের লাশ নেওয়া হবে এবং আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। চলে যাচ্ছি পরের খবরে। বরিশালে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলায় দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আর এই মুহূর্তে মেলায় আছেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ। আমরা চলে যাচ্ছি তার কাছে। আপনাকে ধন্যবাদ। আসলে একটি নেতিবাচক খবর দিয়েই আমি শুরু করতে যাচ্ছি। সেটি হচ্ছে যে এই মুহূর্তে মেলার মাঠে কিন্তু কোনো বিদ্যুৎ সংযোগ নেই। মেলাটি শুরু হয়েছে কেবলই 1 এপ্রিল থেকে শুরু করা যে মেলাটি হয়েছে, প্রতিদিনই কারেন্ট যাচ্ছে এমনটি অভিযোগ করেছেন আমাকে মেলার মাঠের যারা আছেন তারা। একটা কথা জানিয়ে রাখি যে বিদ্যুৎ সমস্যার কারণে কিন্তু এই মেলার মাঠের নানা রকম সমস্যায় পড়তে হচ্ছে, যেমনটি হরহামেশাই ঘটে থাকে। 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এই মেলা, আজকে তৃতীয় দিনের মাথায় এসে আমরা যেটা দেখলাম যে এখানে খুব একটা জমে ওঠেনি। 100টির মতো স্টল রয়েছে, এর মধ্যে 6টির মতো প্যাভিলিয়ন। এই মেলার নাম আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু যেটা দেখলাম আমরা এখানে ঘুরে যে বিদেশি কোনো স্টল আসলে এখানে নেই। কেন নামটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা জিজ্ঞেস করেছিলাম এখানকার আয়োজকদের সাথে। তারা যেটি বললেন আমাকে যে মন্ত্রণালয়ের মাধ্যমে এই নামটি চলে এসেছে, বিভাগীয় পর্যায়ের সবগুলো বিভাগে এই মেলাটি করা হয়ে থাকে, এই কারণে কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য মেলা বলা হয়, যদিও এখানে আন্তর্জাতিক বা বিদেশি কোনো স্টল এখানে নেই। মেলার মধ্যে ঘুরে যেটা আমরা দেখলাম যে যারা এখানে এসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন এবং কেনার চেষ্টা করছেন। এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, খাবার সামগ্রী, নারী ব্যবহার্য পণ্যাদি সহ বিভিন্ন ধরনের পণ্যাদি রাখা হয়েছে। তবে দাম তুলনামূলক কিন্তু বাইরে যে দামটি রাখা হয় তার চেয়ে তুলনামূলক মোটামুটি একটু বেশি বলে ক্রেতারা আমাকে জানিয়েছেন। আর বাণিজ্য মেলার এবারকার একটি বৈশিষ্ট্যের কথা জানিয়ে রাখি, প্রতি বছরই কিন্তু বাণিজ্য মেলার নামে এই মেলার মাঠে কিন্তু জুয়া, সার্কাস ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে বাণিজ্য মেলার অন্তরালে। তবে আয়োজকরা এই কথাটি আমাদেরকে কিছুক্ষণ আগে নিশ্চিত করেছেন যে এবার তারা কিন্তু জুয়া এবং যাত্রা এর আয়োজনটি করছেন না, এবং এই কারণেই কিন্তু প্রতি বছর এখানে মানে মেলার যারা সাধারণ দর্শক আছেন তারা আসতে বিব্রত বোধ করেন। তবে এটি নেই বলে আয়োজকরা নিশ্চিত করেছেন। আর আজকে যেহেতু শুরু হয়েছে পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, এই সময়টিতে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই শহরে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে, যেটা দর্শকরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল মোটামুটি এখানকার মেলার খবরাখবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। পারমিতা। বরিশাল আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। টি-20 বিশ্ব আসরের খবর। মঞ্চ প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। ওয়ার্ল্ড টি-20 ফাইনালে লড়বে এই সাবেক চ্যাম্পিয়নরা। দুদলকেই হাতছানি দিচ্ছে ইতিহাস। তাহলে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্ব শিরোপা হাতে তোলার। শিরোপা জয়ের ব্যাপারে ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি বেশ আত্মবিশ্বাসী হলেও প্রতিপক্ষ নিয়ে সতর্ক ইংল্যান্ড। কলকাতা ইডেন গার্ডেন্সে স্বপ্নিল ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যে 7:30টায়। 29 বছর পর আবারও কোনো বিশ্ব আসরের ফাইনাল ফিরেছে কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে। উড়াল সেতু ধসে 25 জন মারা যাওয়ার ঘটনায় কলকাতা জুড়ে শোকের মাতম চললেও টি-20 রঙে মাততে প্রস্তুত ইডেন।
মহারণের আগে ট্রফি হাতে ফটো সেশনে হাসি মুখে দু দলের অধিনায়ক দুজনই মনে হয়তো পণ করেছেন ট্রফিটা নিজেদের হাতে রাখতে। ভারতের বিপক্ষে অবিশ্বাস্য এক জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ যেন উঠছে। ব্যাট হাতে গেইল সিমন্সরা আর বল হাতে পেসার ও স্পিনাররা আছেন দুর্ধর্ষ ফর্মে। তার উপর ইতিহাসও আছে ক্যারিবিয়ানদের পক্ষে। টি-20 বিশ্বমঞ্চে 4 দেখা ইংলিশদের বিপক্ষে অপরাজিত তারা। এছাড়া 1979 সালের বিশ্বকাপ ফাইনাল থেকে শুরু করে আইসিসির কোনো ইভেন্টের ফাইনালেই ক্যারিবিয়ানদের হারাতে পারেনি ইংলিশরা। কলকাতায় সেই রেকর্ড অক্ষুণ্ণ রাখতে চাইবে গেইল স্যামিরা। আর পুরো ক্রিকেট বিশ্বরই তো জানা, ক্যারিবিয়ানদের জ্বলে ওঠার দিনে পুরো ছাড়খাড় হয় যে কোনো প্রতিপক্ষ। তাই তো অধিনায়ক ড্যারেন স্যামি যেন হুঙ্কারি দিলেন, শিরোপা ছাড়া দ্বীপপুঞ্জে ফিরতে চায় না ক্যারিবিয়ানরা। ইংল্যান্ড খুবই ভালো একটি দল। সুপার 10-এ আমাদের কাছে হারলেও এরপর দারুণভাবে খেলেই ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। তবে আমরাও ভালো ক্রিকেট খেলছি, তাই ফাইনালে জয় তুলে নিয়ে শিরোপাটা আমরাই তুলে ধরতে চাই। সুপার 10 পর্বে দু দলের দেখা ওয়াংখেড়েতে গেইল ঝড়ে লন্ডভন্ড হওয়া ইংল্যান্ড অবশ্য এরপর ঘুরে দাঁড়িয়েছে দুর্দান্তভাবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রেকর্ড রান তাড়া করে জয়ের পর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হেসে খেলে হারানো। টুর্নামেন্ট যতই গড়িয়েছে ইংল্যান্ড দল হিসেবে হয়েছে পরিণত। তবে 2010 টি-20 বিশ্ব আসর ছাড়া ফাইনাল যেন ইংল্যান্ডের জন্য হতাশার সমর্থক। এবার রুট, রয়, বাটলাররা ছন্দে থাকায় অধিনায়ক মর্গান নিশ্চয়ই চাইবে থ্রি লায়ন্সদের আবারও শিরোপার স্বাদ দিতে, সেই সঙ্গে ইডেনে 1987 বিশ্বকাপের ফাইনালের আক্ষেপ ঘোচাতে। ভারতের বিপক্ষে ম্যাচটাই বলে দেয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ কতটা ভয়ঙ্কর। তাদের দলে শুধু ক্রিস গেইল না, আরো অনেক ম্যাচ উইনার আছে। তাই ফাইনালে জিততে হলে সবাইকে নিয়েই আমাদের আলাদা পরিকল্পনা করতে হবে। ইডেনে সুপার 10-এর 4 ম্যাচে উইকেটের আচরণ কিছুটা বিচিত্র হলেও আভাস মিলছে ফাইনালে হবে রানের বন্যা। আর টি-20 মানেই তো ভিন্ন হিসাব, দিন যার জয় তার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বাংলাদেশ সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর ব্রিক গ্যালারির নিখোঁজ কর্মকর্তার লাশ নারায়ণগঞ্জে উদ্ধার। ঘটনাস্থলে পাওয়া গেল মোবাইল ফোন। ব্যাংক থেকে 3 লাখ টাকা তোলার পর নিখোঁজ ছিলেন তিনি। তনুর ছোট ভাইয়ের বন্ধুকে তুলে নেয়ার অভিযোগ অস্বীকার পুলিশের। হত্যার প্রতিবাদে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন। হাটহাজারীতে জঙ্গি আস্তানার সন্ধানের ঘটনায় ব্যারিস্টার শাকিলা সহ 33 জনের বিরুদ্ধে চার্জশিট। গাইবান্ধায় পেট্রোল বোমায় 8 জন হত্যায় 77 জনের বিরুদ্ধে অভিযোগপত্র। পহেলা বৈশাখে বিকেল 5টার মধ্যে উন্মুক্ত স্থান খালি করে দেওয়ার নির্দেশ, না হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু। অংশ নিচ্ছে 12 লাখ শিক্ষার্থী। প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর নজরদারি জানালেন শিক্ষামন্ত্রী। এবং টি-20 বিশ্ব আসরের ফাইনালে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। দু দলের সামনেই দ্বিতীয়বার ট্রফি জেতার হাতছানি। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।